দর্শক, শুভেচ্ছা আমন্ত্রণ। 21 টিভির প্রতিদিনের বিকালের আড্ডায় আমি আছি আপনাদের হোস্ট সাইমা সাইকা। শুরু করছি আমাদের অনুষ্ঠান আমার লাইফ আমার স্টাইল, OTT.com নিবেদিত, পাওয়ার্ড বাই পিওর ডায়মন্ড। আজকে আমাদের সাথে আছেন একজন গেস্ট, যার সাথে হবে অনেক আড্ডা। আমাদের সাথে আজকে আছেন নান আদার দেন আলিশা ইসলাম। হ্যালো আপু, কেমন আছেন? বেশ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনার লাইফ কেমন যাচ্ছে? ভালো যাচ্ছে, ব্যালেন্সে আছে। ফ্যামিলি লাইফ, কাজ লাইফ, পার্সোনাল লাইফ সবকিছু ব্যালেন্সে করে আলহামদুলিল্লাহ বলবো যে বেশ ভালো যাচ্ছে। আলহামদুলিল্লাহ। সো আপনার লাইফ কেমন যাচ্ছে? আমি তো আছি ভালোই, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো আমরা আপনার কাছ থেকে নতুন কি কি কাজ পাচ্ছি? নতুনই ঈদে রিলিজ হতে যাচ্ছে ময়ূরাক্ষী সিনেমাটা। ওই ময়ূরাক্ষী সিনেমার আমি ফার্স্ট টাইম আমার লাইফে আইটেম সং করি, যেটা নিয়ে আমি বেশ ভীষণ এক্সাইটেড, এবং আমাদের অনেকদিন প্র্যাকটিস চলেছে এই গানটার জন্য। ইভেন অনেক মিসম্যানেজমেন্টও হয়েছে, বাট মানে রেজাল্ট যখন দেখতে যাই এই গানটা, এখন ভিডিও টিজারটা রিলিজ হয়েছে, তো এত প্রেজেস পাওয়ার পর ফ্যামিলি ফ্রেন্ডস সবার থেকে, ইভেন গানটা এত বেশি ক্যাচি যে ইভেন এই ভিডিওটার মধ্যে আমি বিলিভ করি যদি আমি নাও থাকতাম তাও দিস ইজ আ সং যেটা অনেক মানুষ রিলেট করতে পারবে, এনজয় করবে যখন ঈদ সেলিব্রেশনস, যে কোনো পূজা হোক ঈদ হোক, নিজে মন খুলে এটাতে মজা করতে পারবে। সো আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট দ্যাট। আচ্ছা, আশা করি আমরা আপনার কাছ থেকে অনেক ভালো কিছুই পাচ্ছি। আপনার সাথে এই গানে কে আছেন আপনার সহযোগী হিসেবে? এইটা আমার সাথে কেউ নেই, এই সিনেমা হচ্ছে পপি আপুর সিনেমা। সো ময়ূরাক্ষী, আমি তো আইটেম সং করছি, সো আমার সাথে ড্যান্সার হিসেবে আই এম দি অনলি লিড ড্যান্সার ইন দিস সং। আচ্ছা, আমরা শুনেছি আপনি সম্প্রতি শ্রীলঙ্কা ঘুরে এসেছেন। আপনার শ্রীলঙ্কা ট্যুর সম্পর্কে যদি কিছু বলেন। বেশ ভালো ছিল। মোস্টলি ট্রাভেলিং যখনই করা হয় ভ্যাকেশন বা ওয়ার্কের ক্ষেত্রেই করা হয় আমার। তো কাজের ক্ষেত্রে আমি আসলে বাহিরে দেশে যেতে বেশি পছন্দ করি, কারণ একটু ঘুরতেও পারি, কাজও হয়ে গেল, আবার এক্সপেন্সিভ হয়ে গেল। ইটস নাইস। And আমাদের ক্যালেন্ডার শুট ছিল, it was 2025 এর জন্য, it was for an international brand, so it was very nice. সো আমরা বলতে পারি যে আলিশা দেশের থেকে দেশের বাইরে ঘোরাটাকে বেশি এনজয় করে, এরকম কিছু কি? দুইটাই। এটা আমি বললাম না, আমি আমার লাইফটাকে ব্যালেন্সে রাখতে চাই। যেরকম আমি আবার অনেক তাড়াতাড়ি হোমসিক হয়ে যাই, আমার এমনও রয়েছে যে আমি 10-15 দিনের জন্য বাইরে থাকার পর যখন আমি বাংলাদেশে ব্যাক করি আর আমার প্লেনটা যখন ল্যান্ড করতে নেয়, আমি মনিটরে এই ল্যান্ডে আমাদের গ্রিন আর নদী দেখে আমি লিটারালি কান্না করি, জানলা আমি আমার দেশ ছেড়ে এত দূরে এতদিন ছিলাম, কিভাবে ছিলাম। আই লাভ মাই কান্ট্রি। আমার ঢাকা শহরে থাকা ইজ মাই ফেভারিট, বাট এট দ্য সেম টাইম আমি বলবো না আমার দেশে নতুন নতুন জায়গায় ঘুরতে এক্সপ্লোর করতে ভালো লাগে, বাট এক্সপ্লোর করা ডিফারেন্ট জিনিস, আর নিজের দেশ মানে নিজের বাসা, নিজের হোম। সো বাসায় ফেরার মতন আনন্দ আমার আসলে আর কিছু নেই। আসলে দেশের ভিতরে আপনি কোন জায়গায় ঘুরতে বেশি পছন্দ করেন? মানে আমি জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম, আলিশা কি পাহাড় পছন্দ করে না সমুদ্র পছন্দ করে? আমি এর আগেও বলেছি, আমি পাহাড় থেকে যে সমুদ্র দেখা যায় ওরকম জায়গা পছন্দ করি, যেখান থেকে যে করে না মানুষ ডাইভিং যেটাকে বলে, পাহাড় থেকে প্যারাগ্লাইডিং করে, ডাইভিং পাহাড় থেকে সমুদ্রের মধ্যে লাফ দেওয়া। সো এসব বালিতে যেটা আছে, ইন্দোনেশিয়ায় আছে, তো এরকম জিনিস করতে আমার মজা করে, ভালো লাগে। আমি দুইটাকে কম্বাইন করে পছন্দ করি। সো আচ্ছা আলিশা, আমরা ঘোরা থেকে এখন একটু আপনার পার্সোনাল লাইফে যাই। আপনার বাসায় কে কে আছেন? বাসায় আমি আর আমার 2টা বিড়াল আছে। ওয়াও, বিড়াল আপনার বাসায়, মানে আপনি কিভাবে বিড়াল নিয়ে আপনার শুটিং এবং আপনার পার্সোনাল লাইফ এগুলো মেইনটেইন করেন? কারণ আমরা তো জানি বিড়াল পালাটা একটু হ্যাসেলের ব্যাপার। না, বিড়াল পালা উল্টা ইজিয়ার, কারণ আমার ফার্স্ট আই এম আ ডগ পারসন, আই এম নট আ ক্যাট পারসন। আমি জানি না তাহলে ডগ ছেড়ে ক্যাট কেন? এইটাই, আমার বোনের একটা কুকুর আছে, তো আমার কথা ছিল যে আমিও একটা নিব, যাতে আমাদের দুই বোনের 2টা কুকুর ফ্রেন্ডস হয়, বা কিছু পেয়ার হয়ে যায়, বা পেয়ার না ফ্রেন্ডস হয়ে যেতে পারে। হ্যাঁ, বাট আমার ফরচুনেটলি না আনফরচুনেটলি ক্যাটস না হয়েছে, কারণ এই যে ট্রাভেলিং এর জন্য আমি বাইরে যে থাকি, কুকুররা তো অনেক ওদের ওনারদের প্রতি থাকে, মিশুস থাকে, তো ওরা ডিপ্রেশনে চলে যায়, স্যাড হয়ে যায়। বিড়ালদের ক্ষেত্রে ওটা হয় না। বিড়ালরা অ্যাপারেন্টলি ওরা অ্যাটেনশন তো চায়, বাট নিজেরাও থাকতে পারে। তো যখন আপু শুটিং এর জন্য বাসা থেকে বাইরে থাকেন, তখন বিড়ালগুলোকে কিভাবে মেইনটেইন করেন? হ্যাঁ, বলছি। তো
তো এটা হচ্ছে আমার বাসার 3টা চাবি, আমার বোনের কাছে একটা, আমার বউয়ের কাছে একটা, আমার কাছে একটা। তো আমি বাইরে থাকলে আমার বুয়া মাছ যায় খাবার দিয়ে যায়। এন্ড যেমন এখানেও আসার সময় আমার লিটারালি হ্যাড টু ডু মাদার ডিউটিজ, ওদের পটি ক্লিন করা, ওদেরকে খাবার দেওয়া, ওদেরকে আদর করা, তারপর আমার বাসা থেকে বের করতে হয়। আচ্ছা আপু, সিনেমা নিয়ে কি আপনার নতুন কোনো প্ল্যান আছে কিনা, বা নতুন কোনো সিনেমা শুটিং করতে যাচ্ছেন কিনা, আপকামিং কোনো সিনেমা আসছে কিনা? জি, নতুন সিনেমা হচ্ছে কিছুদিন আগে মহরত হলো আমাদের অনন্ত জলিল ভাইয়া, বর্ষা আপু, আমার চিতা। তো চিতার শুটিং অনন্ত জলিল ভাইয়ার ওনার সিনেমা শুটিং এর জন্য আমাদের ডিলে হচ্ছিল। এখন যেহেতু ঈদও চলছিল মাঝখানে, সো উই আর ফাইনালি রেডি এন্ড প্রিপেয়ার্ড। স্ক্রিপ্টিং এর একটা কাজ চলছিল। আই থিঙ্ক যে কোনো মুভির শুটিং এর বা পোস্ট প্রোডাকশনের আগে প্রি প্রোডাকশন যেগুলো হোমওয়ার্ক যেটাকে আমরা বলি, ওটা যতটা ভালো থাকে শুটিং করতেই ততটা ইজি হয়। এবং সেটে হোমওয়ার্ক ইজ অলওয়েজ আই থিঙ্ক দ্য কি। যতটুকু ভালো হোমওয়ার্ক থাকে ততটুকু ভালো I can represent my আমি একটা কাজ করতে যাচ্ছি, ওটা সম্পর্কে জানা তো জরুরি, রাইট? represent my character, I know the story more, মানুষের সাথে করতে পারবো। সো আমাদের হোমওয়ার্ক ডান ফাইনালি এন্ড উই আর রেডি যে এই শুটিংটা স্টার্ট করতে যাচ্ছি। এন্ড এটা আমি বলে নেই, ইভেন চিতাও কিন্তু আমাদের কাজী আনোয়ার হোসেন স্যার, যে মাসুদ জানার আমাদের MR9 মানে তার গল্প, সেই সেমই গল্পেরই চিতা। সো আই এম ভেরি এক্সাইটেড যে এত সুন্দর গল্প পাচ্ছি আমি বা করতে পারছি। তো এটা কি আমাদের ঈদের আগেই আমরা সিনেমাটা পাচ্ছি, না ঈদের পরে না, পাচ্ছি? আমরা শুটিং স্টার্ট করতে যাচ্ছি এখন, ঈদের পরে শুটিং স্টার্ট করতে যাচ্ছি। সো আই এম হোপিং যে অক্টোবরের মধ্যে পেয়ে যাবে, রিলিজ করতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আপনি যদি আমি যদি বলি যে আপনার ফিটনেস সম্পর্কে কিছু আমি জানতে চাই, আপনার সৌন্দর্যের রহস্য সম্পর্কে আমি কিছু জানতে চাই, আমাদেরকে যদি বা আমাদের দর্শকদের যদি একটু বলেন। সৌন্দর্য অ্যাকচুয়ালি রহস্য আমার আছে, এটা আমি মিথ্যা কথা বলবো না। বাট ফিটনেসের কথা যদি বলি, আমি এমনি অনেক অ্যাক্টিভ একটা মানুষ। যেমন নর্মালি আমরা ইউজুয়ালি বাংলাদেশের মানুষ, আমি এটা দেখেছি অনেক লেজি হয়। এখান থেকে এখানে গেলে যে রিক্সাটা নিয়ে যায় বা যে গাড়িটা নিয়ে যায়, আমি অতটুকু করি না। আমি যদি ইভেন 1-2 কিলোমিটার পর্যন্ত ডিস্টেন্স থাকে, আমি এটা হেঁটে যেতে পছন্দ করি। আমি অনেক হাঁটা চলা, অনেক অ্যাক্টিভিটির মধ্যে থাকি। স্পোর্টস খুব পছন্দ করি, সুইমিং পছন্দ করি, হাইকিং পছন্দ করি। তো এসবের মধ্যে আই থিঙ্ক ফিটনেস ব্যালেন্স হয়ে যায়। আর রূপে আমি মনে করি যদি একটু সুন্দর মনে করে থাকে, তাহলে দ্যাটস বিকজ আমি টার্মারিক মিল্ক খাই ঘুম থেকে উঠে, আমি অনেক বেশি ফ্রুটস খাই, আমি মাস্ট ডাবের পানি খাই প্রতিদিন। কিন্তু স্কিন কেয়ার বলতে আমি কিছু স্কিনে লাগাই, মানে অ্যাপ্লাই করি না কোনো ক্রিম বা কোনো কিছু। বাট আমি খাওয়া, আমার ফ্রুটস খেতে অনেক পছন্দ করি, আমি এসব আমি অনেক খাই। তারপর হলুদ গলা দুধ, কাঁচা হলুদের দুধ অনেক ভালো। তো এগুলো খাওয়া দাওয়ার মধ্যে আমি একটু ডায়েটটা মেনটেন করি। আমি মনে করি ডায়েট মেনটেন করলে চেহারা হোক আর বডি হোক দুটোই সেট থাকে। মানে আপনি ডায়েটটা কিভাবে মেইনটেইন করেন? ইন্টিমেটেড ফাস্টিং টাইপের এরকম কিছু? সব ইন্টারমিডিয়েট ফাস্টিং টেস্টিং আমি করি না। আমি এভরিডে পিৎজা বার্গার সবই খাই। লাইক আই সেড, প্রপোর্শনটা মেইনটেইন করে খাই। এন্ড আমি ফ্রুটস খাই, লাইক আই সেড বার্ন হয়ে যায়। এন্ড হাঁটা চলা করলে অটোমেটিক্যালি সোয়েটিং যত হয় ইটস গুড। Sweating is good for health. Sweating is good. You can take a steam bath. Steam bath নিলে fat will reduce or at the same time skin will glow করে। তো আপু, এখন আমাদের দেশের যে সেলিব্রিটিরা আছেন, ওরা তো এখন দেখা যাচ্ছে যে সৌন্দর্য বর্ধনের জন্য বটক্স, ফিলার এগুলো করছেন। তো এগুলো সম্পর্কে আপনার কি কোনো পজিটিভ আর নেগেটিভ কোনো কিছু আছে কিনা, বা আপনার কোনো করার ইচ্ছা আছে কিনা এরকম কিছু? হ্যাঁ, আমি বলি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত করিনি, যেটা দেখে বোঝা যাচ্ছে। বাট যারাই করছে না কেন, ওরা যদি করে ওদের আর একটু কনফিডেন্ট লাগে বা নিজেকে যদি একটু ওরা বেটার মনে করে, মানুষের যদি নিজেকে আর একটু বেশি প্রেজেন্টেবল মনে করে, আই থিঙ্ক যে যার লাইফ, যে যার মন, যে যার টাকা, যে যেখানে স্পেন্ড করতে চায়, যেভাবে থাকতে চায় থাকতে পারে। এন্ড আমি করতে চাই না কেন, এটা নিয়ে আমি অনেকবার থিঙ্ক করেছি। আমি করবো মেবি যখন আমার 50 বছর এরকম হয় না যে হ্যাঁ আমি একটু নাকটা ঠিক করি, আমার জলাইনটা একটু ঠিক করি, এরকম কিন্তু মেয়েদের মধ্যে মানে অনেক সুন্দর সেলিব্রিটিরাও কিন্তু করছে। না না, এমন না যে আমার মনে কোনো খুঁতখুঁতা নাই, আমি নিজেকে অনেক বেশি সুন্দর। আমার যেমন আমার মনে আমার গালগুলো একটু মোটা কেন, হয়তো একটু শুকনো হয়তো, নাক চোখ মুখ নিয়ে আমি ভেরি হ্যাপি, এখানে আমার কোনো সমস্যা নাই। মাঝে মাঝে মনে হয় গালটা একটু মোটা কেন, সবাই একটু জলাইন করছে, এটা করে বাট ইটস ওকে, বিকজ এখন বললে আমার ফিল করে যে এটা ইটস আ কমিটমেন্ট। কিন্তু এটা এমন না যে একবার করলো আমার হয়ে গেল, এটা কিন্তু প্রত্যেক মাসে মেইনটেনেন্সের একটা ব্যাপার আছে, মেইনটেনেন্সের ব্যাপার আছে। I'm not wrong. তো আমি করবো যখন আমার বয়স 50 হবে, একটু রিঙ্কেলস আসবে, তখন মেবি আমি একটু সুন্দর সুন্দর করে জেলের মতন সেজে থাকবো। এখন তো আমি আই এম গুড, এখন আমার মনে হয় না আমার দরকার।
ঠিক আছে আপু, এখন আমরা তাহলে হচ্ছে সিনেমার মধ্যে আবার আসি, যেহেতু আপনি সিনেমা জগতের মানুষ। এখন কিন্তু আমাদের বাংলাদেশের সিনেমাটা অনেক আপগ্রেডেড হচ্ছে, দিন দিন আমরা কিন্তু ভালো ভালো সিনেমা পাচ্ছি। তো এই ব্যাপারে আপনার কোনো মন্তব্য আছে কিনা, মানে বাংলাদেশের সিনেমাকে আরো আপগ্রেডেড করতে আপনাদের এরকম একটা ইয়া থাকে না, যেমন আমাদের একটা এরকম প্ল্যানিং আছে বা আমরা এরকম কিছু চিন্তা করছি, এরকম কিছু? এটা তো অ্যাকচুয়ালি আমি ছোট মুখ আমার বলা ঠিক হবে না, এটা তো আমার বড় যারা ডিরেক্টর আছেন বা তারপরে যার একটা ইয়া আছে না, যার একটা ধারণা থাকে, বলে না আমি যে বাংলা এরকম সিনেমা কিছু। জি, আমি বাংলা সিনেমার ব্যাপারে আমি এত খুশি যে আমি আমি যখন স্টার্ট করতে যাই যে আমি ভাবি যে আমি তো লাইক এভরিবডি নোজ আমি মিস ইউনিভার্স বাংলাদেশে ছিলাম, ফার্স্ট রানার আপ ছিলাম, তারপর আমার জার্নি মডেলিং করেছি আমি, তারপর আলহামদুলিল্লাহ আমি ইন্টারন্যাশনালি প্রজেক্টস করতে পেরেছি, প্যারিস ফ্যাশন উইক, মিলান ফ্যাশন উইক এগুলো করতে পেরেছি, ইন্ডিয়া গোয়া ফিল্ম ফেস্টিভ্যাল করতে পেরেছি। সো বাংলাদেশের সিনেমা যখন আমি ভাবলাম যে আসবো ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ, তখন দেখি এত সুন্দর সুন্দর বিউটিফুলি সিনেমা হচ্ছে অ্যান্ড অডিয়েন্স যাচ্ছে, ইভেন আমারও MR9 এর অডিয়েন্সের যে থিয়েটারে যাওয়া, এটাকে সিনেমাটাকে সেলিব্রেট করা ওয়াজ আ ভেরি বিগ সারপ্রাইজ এন্ড ইটস সাচ আ গুড ফিলিং। অ্যান্ড অ্যাজ অ্যান আর্টিস্ট, অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস, আমি বলবো যে ইভেন আমি সামনে আরেকটা সিনেমা করতে যাচ্ছি, আর্ট ফিল্ম, ইটস গোইং টু বি কল্ড লীলা। তো ওইখানে কিন্তু আমি কমপ্লিটলি একটা গ্রামের মেয়ে যেভাবে থাকবে, যেভাবে খায় দায় চলে সামলায় বাসা, ওরকম একটা ক্যারেক্টার করতে পারছি। চিতার মধ্যে নাইফ ডক্টর এরকম টাইপের করতে পারছি, MR9 একটা স্পাই ক্যারেক্টার করেছি। সো এতগুলো যে ভ্যারাইটিস, ইভেন আমাদের বাংলাদেশে স্ক্রিপ্ট আসছে, শুধু মুভিজ না, OTT প্ল্যাটফর্মে এত ভালো ভালো কন্টেন্ট আসছে, ডিফারেন্ট ডিফারেন্ট স্টোরিজ আসছে। আমি চাই আরো আরো আসুক, আরো আরো মানুষ কিন্তু দেখতে যাচ্ছে, মানুষ কিন্তু এখন হলমুখী হচ্ছে। একটা সময় আমরা কিন্তু হলমুখী হওয়ার চিন্তাটাও করতে পারতাম না, বাট এখন এত সুন্দর সুন্দর সিনেমাগুলো আসছে, এখন মানুষ এমনিই হচ্ছে। কারেক্ট। সো আই এম ভেরি হ্যাপি, আই এম ভেরি এক্সাইটেড যে আমিও এতগুলো ডিফারেন্ট কাজ করতে পারছি, অডিয়েন্সকে উপহার দিতে পারবো, এন্ড ইটস অ্যামেজিং, ইটস অ্যামেজিং। আচ্ছা আপু, আপনি তো মডেলিংও করেছেন, এখন সিনেমাতেও আছেন, কোন জিনিসটাকে আপনি বেশি মানে পছন্দ করেন বা এনজয় করেন? আমি আমার ইন্ডাস্ট্রিটা পছন্দ ছিল সবসময়। সো আমি মডেলিং বা অ্যাক্টিং কখনো কম্পেয়ার করতে পারবো না। ইভেন আমার এটাও ইন্টারেস্ট আছে যে আই রিলিজ মাই ওন অ্যালবাম, আমি চেষ্টা করবো গান রিলিজ করার। সো ইটস জাস্ট বা মি অ্যাজ অ্যান আর্টিস্ট, আই লাভ এনি আর্ট, আমি কোনোটাকে প্রাধান্য ইম্পর্টেন্স বেশি দিতে পারবো না। তো এখন একটু আমি আবারও আপনার পার্সোনাল লাইফে চলে যেতে চাই, যে বিয়ে শাদী করার কি প্ল্যান আছে? আমি তো সব ছোটবেলা থেকেই রেডি ছিলাম যে একদিন আমার বিয়ে হবে, ছেলেটাই পাইলাম না এখন পর্যন্ত। তো এখনো ছেলে খুঁজছে? আমি ছেলে খুঁজে এত তেল নাই যে ছেলে খুঁজে বেড়াবো, পাইলে পাইলাম, না পাইলে নাই। মানে I always wanted to get married, sure, but I'm not in a rush. প্রেম, ভালোবাসা, ডেটিং? প্রেম তো আমি তো প্রেমিক, আমি আমার বিড়ালকে ভালোবাসি, বাপ মাকে ভালোবাসি, বন্ধু বান্ধবকে না না, ভালোবাসি। প্রেম বলতে বলতে চাচ্ছি যে মানুষ, পুরুষ মানুষকে ভালোবাসা, এরকম কোনো বয়ফ্রেন্ড আছে কিনা বা ছিল কিনা, প্রাক্তন? আপাতত নাই, ছিল অবশ্যই, ছোটবেলায় ছিল, এখন বড় হওয়ার পর নাই কেন? বড় হওয়ার পর আমি মনে করি ভালোবাসা এত ডিভাইড হওয়া উচিত না, ভালোবাসা এক দৃষ্টিতে একদিকে থাকা উচিত। এখন কাজের প্রতি ভালোবাসা, তো এখন এরকম ডেটিং লাইফের এত ভালোবাসা করার সময় নেই আমাদের, এইটাই তো। আপু তাহলে কি বলতে পারি আমরা, যে আলিশা বিয়ে করবেন বা কবে করবেন সেটা নিয়ে কিউরিওসিটি থাকে। আমি নিজে মরে যাচ্ছি আমার বিয়ে কবে হবে এটা জানার জন্য। মানে আলিশা নিজেই বিয়ে করতে চান কিন্তু পাত্র পাচ্ছেন না। দর্শক আপনারা কিন্তু শুনলেন, যারা যারা আলিশাকে বিয়ে করতে চান এখনই কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। হয় না, ডেটই করতে পারি না, বিয়ে তো দূরের কথা, কবে যে হবে। কবে হবে আলিশার বিয়ে? সো আলিশা আপু, এখন আপনার আরেকটু পার্সোনাল লাইফ সম্পর্কে জানতে চাই, আপনার ফ্যামিলি সম্পর্কে, যে আপনার বাবা মা কোথায় আছেন বা থাকেন। আমার বাবা অনেক ছোটবেলায় মারা গিয়েছে। আমার আম্মু she lives abroad, she is a business woman, ওখানে থাকে। আমার একটা বড় বোন আছে, কম বেশি তাকে সবাই চিনে, she is a DJ, আভিলা ইসলাম। সো এই তো ছোটখাটো ফ্যামিলি। তো ঢাকা শহরে আপনার আশা কবে বা কিভাবে বড় হলেন, কিভাবে সিনেমা জগতে আসলেন, মডেলিং এ আসলেন, সেটা তো আমাদেরকে বললেনই, বাট এটা কিভাবে মেইনটেইন করেন একা একা বাবা মা ছাড়া? এটা তো আসলে ফ্যামিলি ছাড়া আসলে দেখা যায় যে আমাদের একটা না না, এটা তো পুরোটাই তো, এটা তো এমন না যে আমার কোনো কারণে
আমি বাসায় থাকি না বা ফ্যামিলির সাথে থাকি না, ইটস বিকজ ইট ওয়াজ মাই চয়েস, আমাকে অপশনস দেওয়া হয়েছে। অ্যান্ড যেহেতু আমার পড়াশোনা বিদেশে হয়েছে অ্যান্ড আমার পুরো ফ্যামিলিতেই একটু মডার্ন টাইপের, অত মানে ন্যারো মাইন্ডেড না আর কি, অনেক ওপেন মাইন্ডেড ফ্যামিলি। সো যেভাবে বিদেশে কি হয়, সো ফ্যামিলি থেকে কোনো মানে বাইন্ডিংস বা কোনো অবস্ট্রাগল কখনোই ছিল না, যেটা আমাদের দেশের মেয়েদের কিন্তু সব সময় থাকে। যে বাহিরের দেশের কালচারে যেটা হয়, ছেলে হোক বা মেয়ে হোক, একটা সার্টেন এজে যাওয়ার পর কিন্তু ইউনিভার্সিটি কমপ্লিট করার পর কিন্তু ওদের ফ্যামিলি থেকে বলে দেয় দ্যাট ইটস ইওর রেসপন্সিবিলিটি না। আমরা কিন্তু মিডিয়াতে শুনি যে আমার কিন্তু ফ্যামিলি থেকে এরকম বাইন্ডিংস ছিল, বাট আমি অনেক অবস্ট্রাগল পার করে অনেক কষ্ট করে আমি মিডিয়াতে এসেছি, এখন এটা কন্টিনিউ করছি, এরকম কোনো কিছু আলিশার ছিল না কখনো? আলহামদুলিল্লাহ, এরকম কখনোই ছিল না। কারণ ছোটবেলায় যখন পিচ্চি ছিলাম, তখন যখন সালোয়ার কামিজ পরতাম, অন্যটা এইভাবে নিয়ে ঘুরে বেড়াতাম, তখনই সবাই বুঝতে বড় হয়ে নায়িকাই হবে, দিস ইজ আ নায়িকা ম্যাটেরিয়াল। সো ছোটবেলা থেকেই তো আমার অভাব ছিল এই যে মানে আই উইল বিকাম অ্যান অ্যাক্ট্রেস অর অ্যান আর্টিস্ট। তো সবাই জানতো, তখন আলহামদুলিল্লাহ কোনো সাইড থেকে আমার বাইরে গেছে। আলিশা, এবার আমরা কিন্তু অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি, বেশি কথা বাড়াবো না। একটা কোশ্চেন শুধু আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছি যে দেশের বাইরে, এখন তো দেশে কাজ করছিনি, দেশের বাইরে কাজ করার কোনো ইচ্ছা আপনার আছে কিনা সামনে? অনেস্টলি দেশের বাইরেও কাজ করেছি, যেভাবে আমি বললাম আমি প্যারিস ফ্যাশন উইক করেছি, একটা ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার। সিনেমার ব্যাপারটা আমি জানতে চাচ্ছিলাম। এটাই বলতে চাচ্ছিলাম যে মডেলিং দিয়ে তো আমি এন্টার করে ফেলেছি, ইনশাআল্লাহ আমি অনেক আশাবাদী, হোপফুল যে সিনেমার দিকেও যদি আগাতে পারি। অলরেডি আমার যে ইন্টারন্যাশনালি যে প্রজেক্টসগুলো করে হয়েছে না কেন, ওরা তো শুধু মডেলিং না, একটা ইন্ডাস্ট্রি তো একত্রিতভাবে কাজ করে। সো ইভেন ওখান থেকেও আই ডিড গেট স্ক্রিপ্ট, আমার কাছে স্ক্রিপ্ট এসেছে ইন্টারন্যাশনাল প্রজেক্টের, বাট আমি এখনো আমার ক্যারেক্টারটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট থাকে। সো এটা যদি আমার কাছে না ওরকম ইম্পর্টেন্ট মনে হয়, তাহলে যত বড়ই সিনেমা হোক না কেন বা যত ভালোই সিনেমা হোক না কেন, আই উডন্ট বি আ পার্ট অফ ইট। সো আই মে বি ওয়েটিং ফর দ্য গুড স্ক্রিপ্ট, বাট ইনশাআল্লাহ যদি বাইরে থেকে আর ভালো স্ক্রিপ্টের অফার আসে কেন করবো। সো আমরা ধরে নিব যে আলিশা দেশের বাইরেও কাজ করতে ইচ্ছুক, যদি পছন্দ মতো ক্যারেক্টার পায়। সো আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? আমরা কিন্তু অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, দর্শকদের সাথে কথা বলে শেষ করি। অবশ্যই দর্শকদেরকে এটাই বলবো যে আপনারা যথেষ্ট পরিমাণ ভালো দিয়েছেন, ভালোবাসেছেন। আবার বলি, দর্শকদের ক্ষেত্রে এটাই বলবো যে আপনারা যথেষ্ট পরিমাণে আমাকে ভালোবেসেছেন। আমি যতটুকু কাজ করি, যাই করি না কেন, নিজের খুশির জন্য করি, অ্যাট দ্য সেম টাইম আপনাদের কথা চিন্তা করে মাথায় রেখে আপনাদের ভালোবাসা যাতে আরো পেতে পারি, এইভাবে কাজ করি। এই ঈদে আমার ময়ূরাক্ষী সিনেমা আসছে, ময়ূরাক্ষী সিনেমার আইটেম সং আসছে। আশা করি আপনারা সবাই আপনাদের ফ্যামিলি নিয়ে যাবেন, দেখবেন, ভিন্ন একটা স্টোরি, ভালোবাসবেন, পছন্দ করবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরো ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারি। থ্যাংক ইউ।